এটা তো হত্যা। ভাই আপনার যেভাবে বাসটা পড়লো তার সোজা নদীতে, আপনি যেখানে পারাবার হবেন ওখানে কোনো রেলিং থাকবে না, তারপরে অ্যাসিস্ট্যান্ট বাস চালাবে, ফিটনেস থাকবে না। তো এগুলোর জন্যই তো সরকার, আমরা ট্যাক্সের টাকা দিয়ে সরকার কেন গঠন করি? বলা হচ্ছে বাংলাদেশের কোনো জাহাজকে আটকানো হচ্ছে না, সরকারি ভাবে বলা হচ্ছে তেলের মজুদ আছে, কিন্তু তেল নাই কোথাও। তো এই সত্যটাকে আপনি অ্যাড্রেস করার সক্ষমতা যদি সরকারের না থাকে তাহলে তো সেই সরকার নাই। আমাদের সহ আলোচক যিনি চলে গেছেন, আমি জানি না উনি কথা শুনে উত্তর দিয়েছেন কিনা। আমি আমি তেলের ব্যাপারে বলছি ব্যবস্থাপনা, আমি সড়কের ব্যবস্থাপনার কথা বলছি। উনি সম্পূর্ণ টুইস্ট করে আমাকে এক ধরনের মেলাইন করার চেষ্টা করেছেন। সংবিধানের বিষয় নিয়ে আমার নলেজ নিয়ে উনি কথা বলছেন। এনিওয়ে, কথা বলতেই পারেন। আমরা শব্দগুলো বুঝে শুনে উত্তর দিলে সহ আলোচকদের জন্য সুবিধা হয়। এনিওয়ে, আমি যেটি বলছি যে জুলাই সনদ এটি কিন্তু সর্বসম্মতিক্রমে রচিত হয়েছে। আপনাকে এইভাবে আসতে হবে। নাম্বার ওয়ান, যেহেতু সর্বসম্মতিক্রমে, সর্বসম্মতি বলতে রাজনৈতিক দলের সর্বসম্মতিক্রমে, যেহেতু রাজনৈতিক দল বাংলাদেশের পুরো 100% মানুষের প্রতিনিধিত্ব করে না, সেই কারণে প্রান্তিক মানুষ আর যারা রাজনীতির বাইরে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্যই গণভোট। এই গণভোটের সিদ্ধান্ত কিন্তু প্রথম এসেছে বড় দল বিএনপির কাছ থেকে, এবং সেই গণভোট যেহেতু জাস্টিফাইড, যেহেতু সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না প্রেসিডেন্টের আদেশ, অর্ডার বা অধ্যাদেশের মাধ্যমে, সে কারণে বলা হয়েছে যে এটি গণভোটে যাবে, যেহেতু জনগণ সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি। এবং এই যাওয়াটাও সবাই ঐক্যমতের ভিত্তিতে বিএনপির প্রস্তাবনা, এবং সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জনগণের ভোটের পরে, গণভোটের পরে, গণভোট তো সংসদে নাই এখন, গণভোটই তো অবৈধ, এটা তো বলতেই পারে, কারেক্টলি বলতেছে গণভোট সংসদে নাই। আর নাই দেখেই তো বিপ্লব হয়ে তোমাদের ওখানে ওই সংস্কার কমিশন হয়েছে, তোমরা বসেছো, বসে জনগণের কাছে ছেড়ে দিয়েছো, জনগণ ভোট দিয়েছে। জনগণ প্রথম অভিমত প্রকাশ করে ওইটা রিটেন হয়, রিটেন হলে ওইটা আইন হয়, আইন বা সংবিধান হয়। প্রথম সংবিধান রচনা করে সিদ্ধান্ত নেয় না কি হবে, অর্থাৎ জনগণের চাহিদা আগে সবাই ঐক্যবদ্ধ হয়ে ওখানে লিপিবদ্ধ হয়। কি অদ্ভুত ব্যাপার! তাহলে তো যে সংবিধান কাটাছিড়া হবে কেন, সংবিধান পরিবর্তন পরিবর্তন হবে কেন? এটা তো বাইবেল না। তারপরে সুপ্রিম কোর্ট সব বাদ করে দিছে, অনেকগুলো বিষয় সংবিধানের, এগুলো কেউ আলোচনায় আনে না। বাদ করার অর্থ সংবিধানে যায়নি, কিন্তু বাদ করার অর্থ এটা নাই। তাহলে সংবিধানের ওগুলো যদি নাই হয়ে যায়, তাহলে গণভোটটা এখানে চলে আসছে, সুপ্রিম কোর্ট গণভোটের ব্যাপারে আদেশ দিয়েছেন যে আগে গণভোটের বিধান ছিল ওটা থাকবে। তাহলে সুতরাং আমি বলছি যেটি, সেটি হচ্ছে আমি যে জিনিস নিয়ে তর্ক বিতর্ক আলোচনা করলে তিক্ততা বাড়বে, বিড়ম্বনা বাড়বে, অনৈক্য বাড়বে, সেটি কেন আমরা প্রলম্বিত করব? কেন সরকারি দল বিরোধী দল কেন এটা এটা চুইংগামের মতো টানতে 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 সময় ক্ষেপণ হবে, রাষ্ট্রের অন্যান্য কাজ বাধাগ্রস্ত হবে, এবং যারা সুযোগ সন্ধানী, আবার বলি যারা সুযোগ সন্ধানী, তারা তাদের সুযোগের সদ্ব্যবহার করবে। যেমন আপনার এখানে বলেছি যে আমাদের গভর্নর সাহেবের যে নিয়োগ, আজকে যারা সংবিধান সংবিধান বলে, এই গভর্নর সাহেবের নিয়োগ আমি সুস্পষ্ট আইনের ব্যত্যয় দেখি, একজন ঋণ খেলাপি, একজন ডাইরেক্টর, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনারা জোর করে তাকে ওখানে বসিয়ে সংবিধানকে আপনারা রক্ষা করতেছেন। জুলাই সনদের সংস্কার ওখানে শপথ না নিয়ে আপনারা বলতেছেন, আপনারা এখন বলেন যে এই জুলাই টুলাই বলতে কিছু নেই, এরকমও কথাবার্তা শোনা যাচ্ছে, অথবা আপনাদের জেস্টারে, আপনাদের আচরণে, গুরুত্বপূর্ণ লোকের আচরণে এটি কষ্ট দেয়। এই কারণে আমাদের কষ্ট বেশি, এই কারণে যেহেতু আমরা এই সংগ্রামে সম্পৃক্ত ছিলাম, এবং এই সম্পৃক্ততা আমাদের সরাসরি ছিল, আমাদের জীবন ঝুঁকি নিয়েছিল, যে কারণে আমাদের একটু কষ্ট হয়, একটু বেদনা হয়। কিন্তু অনেকের খুশি, আপনারা জুলাই সনদ নিয়ে যা তামাশা করতেছেন, একটা গ্রুপ কিন্তু খুব খুশি। তো আপনারা যদি একটা গ্রুপকে আজকে ফয়জুল সাহেব বলছেন যে আপনারা টেলিফোন করেন খুশি করার জন্য একটা গ্রুপকে, আমার অসুবিধা নাই, ইউ হ্যাভ অল লিবার্টি টু মেক এ ফোন কল টু এনিবডি এলস। আমাদের খারাপ লাগে যাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে 1400 নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, ট্রুমাটাইজড হয়েছে, একটা অস্বস্তিকর পরিবেশে ছিল, সারা পৃথিবীতে আমরা স্টিগমাটাইজড হয়েছিলাম, সে থেকে উদ্ধার হয়েছে। সেই উদ্ধারকারীদেরকে আপনি ভুলে যাবেন, ভুলে গিয়ে আপনি যাদের কারণে আমরা এই একটা একটা বিশাল একটা হত্যাযজ্ঞের ভিতর ছিলাম, তাদেরকে আপনি ফোন কল করে যাতে উঠাবেন, এটা তো রাইটলি বলেছে। আজকে প্রধানমন্ত্রী কাউকে ফোন করা মানেই তো সে সব দপ্তরে প্রভাবশালী, তার টেলিফোনে সবকিছু হয়ে যাবে। তো এটি উদারতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও করতেন, ওনার বিরোধী দল যারা জেলে থাকতো, পাঞ্জাবি পাঠাইতো, সবকিছু করতো, রাজনৈতিক শিষ্টাচার, আমি এটাকে অত ভালোভাবে দেখি। কিন্তু এইটার আগেও তো আপনাকে আরো কিছু কাজ করতে হবে, অর্থাৎ নফল কাজ করার আগে ফরজ অনেক কাজ করতে হবে, অর্থাৎ যারা আপনার সাথে ছিল, আপনার সহযোদ্ধা ছিল,
যারা পঙ্গু ছিল, আজকে তারেক সাহেব, হ্যাঁ, যে রাজবাড়ির ওদের ওখানে বা এই মর্মান্তিক দুর্ঘটনার ওখানে, আমি জানি না, আমি নিউজে পাইনি, উনি ওখানে ওদের কাছে ছুটে যাওয়া উচিত ছিল। তারপরে সড়কের অব্যবস্থাপনার কারণে উনি একটা মিটিং করে কারা কারা দায়ী তাদেরকে, একটা দায়িত্ব আছে, কেউ না কেউ তো দায়ী ভাই কোন একটা ঘটনার সাথে। তো আপনি দায় মুক্তি দিবেন কেন? আপনি তাদেরকে দায়ী করবেন না? আপনি তাদের শাস্তির আওতায় আনবেন না? সড়ক একটা ব্যবস্থাপনা, এটা তো হত্যা ভাই। আপনার যেভাবে বাসটা পড়লো তার সোজা নদীতে, আপনি যেখানে পারাবার হবেন ওখানে কোনো রেলিং থাকবে না, তারপরে অ্যাসিস্ট্যান্ট বাস চালাবে, ফিটনেস থাকবে না। তো এগুলোর জন্যই তো সরকার, আমরা ট্যাক্সের টাকা দিয়ে সরকার কেন গঠন করি? এই ব্যবস্থাপনাগুলোর জন্যই তো। আমি তো বলি না যে এই যে আপনি তো মানুষের পকেটে পকেটে থাকবেন না যে তাকে জীবন বাঁচাতে, আমি বলছি কেউ না কেউ তো দায়ী একটা হত্যার পিছনে। আত্মহত্যা করলেও তো আমরা প্ররোচনাকারী খোঁজ করি। তো সুতরাং সেক্ষেত্রে যেটি আমরা, আমাদের প্রত্যাশা, যেটি আমাদের কথা, যে আপনি সাংবিধানিক বিভিন্ন পোস্ট পজিশনে আপনি নিয়োগ দিবেন, আপনি আপনার দল থেকে নিয়োগ দেন, কোনো অসুবিধা নেই। আপনি অন্তত মানুষের মোটামুটি গ্রহণযোগ্য একজনকে তো নিয়োগ দিবেন, দলকানা না দিয়ে দিয়ে একজনকে দিবেন। আপনি এই যে সারা বাংলাদেশে এখন পৌরসভায় নিয়োগ দিচ্ছেন, জেলা পরিষদে নিয়োগ দিচ্ছেন, সিটি কর্পোরেশনে নিয়োগ দিচ্ছেন, আপনি তো ঐক্যমত্যের সরকারের কথা বলেছেন। তো সেখানে এই নিয়োগগুলো কি ঐক্যমত্য আছে কিনা? ঐক্যমত্য বলতে শুধু রাজনৈতিক ঐক্যমত্য না, ঐক্যমত্য বলতে আপনি সিটিজেন থেকে আপনি মেধাবী সিটিজেন হান্ট করবেন না, আছে তো। তো সুতরাং আমি যে আমার বক্তব্যগুলো হচ্ছে যে ফ্যাসিজমের একটা বলয় তৈরি করার জন্য, ফ্যাসিস্ট হওয়ার জন্য একটি সরকার যা যা করে, নিজের পছন্দের মতো লোক নিয়োগ করা থেকে শুরু করে, যদি সেদিকে আমরা আবার ধাবিত হই, তাহলে আমি জানি না আমরা, আমাদের মুক্তি কোথায়। আমরা কি আবার 24-এর মতো এরকম 2000-3000 লোকজন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হবে না, হবে না, না আমরা আবার কোন দিকে নিয়ে যাব, সেটি শঙ্কার জায়গা। দেখেন, দেশ বিদেশ থেকে যখন দেশে আমরা ক্রাইসিসে, যখন দেশে কথা বলতে পারিনি, তখন বিদেশ থেকে আপনারা 8-10 জন, আপনারা তো এখানে সংগঠিত করে একটা প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করেছেন। তো আপনাদের ডাকে এই দেশে থেকেও অনেকে এই টকশোতে এসছে। তো তো সুতরাং আপনি যদি কারো অবদানকে আপনি যদি ভুলে যান, আমি বলছি বারবার যে 71-72 ভুলে যাওয়ার কারণে আমাদের ক্রাইসিস, আমরা যে ভুলে গেছি, আমরা, এটা ভালো না। আর তারেক সাহেব তো লন্ডনে বসে এগুলো দেখতেন, কিন্তু তারেক সাহেব এগুলো দেখতেন লন্ডনে বসে। তো সুতরাং তারেক সাহেব এগুলো দেখে অনেকে অ্যাড্রেস করেছেন, আমি নিঃসন্দেহে। উনি ওনার পার্লামেন্ট মেম্বারে ওখানে অনেককে নিয়েছেন, উনি এখন ওনার উপদেষ্টাদের অনেককে নিয়েছেন, যদিও সবাই ওনার আশেপাশে বিদেশে ছিল। সিলেট থেকে 6 জন এমপি, 7 জন মন্ত্রী বানিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু এর বাইরেও যদি একই ভুল শেখ হাসিনার মতো বর্তমান সরকার করে, সেটিও বর্তমান সরকারের সেটিও হয়তো আমরা ভবিষ্যতে আমরা ভবিষ্যতে সেটির জন্য ক্রাইসিস গুলো যাতে, তাদেরকেই করতে হবে। যেমন জি, আমি আবার এটি বলি, মনে রাখা উচিত, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, জি। ঠাকুর ভাই, আপনি বর শেষ করেন, আমি তারপরে শেষ করে দেবো। না, এটাই আর কি, যে আপনার এটা হলো আপনার ওই দেখেন, প্রতিক্রিয়ার দেখেন, ব্যাপারে। আমি শেষ করে। হালকা ভাবে নেওয়ার কোনো কারণ নাই যে আমি তেলের কথা বলতেছি। বলা হচ্ছে বাংলাদেশের কোনো জাহাজকে আটকানো হচ্ছে না, সরকারি ভাবে বলা হচ্ছে তেলের মজুদ আছে, কিন্তু তেল নাই কোথাও। তো এই সত্যটাকে আপনি অ্যাড্রেস করার সক্ষমতা যদি সরকারের না থাকে, তাহলে তো সেই সরকার নাই। অর্থাৎ হুম, সরকার যখন একটা সত্যকে অ্যাড্রেস করতে না পারে, অর্থাৎ একটা মিথ্যাকে অ্যাড্রেস করতে না পারে শুরুতেই, অ্যাবসলিউট মেজরিটির সরকার। হুম। আমি আমি নিজে, আমি বললাম আজকে, আমি আমি নিজে যতটুকু তেল ছিল তা পুড়িয়ে আজকে 3 জায়গায় গিয়ে আমি তেল পাইনি। এই সত্যটুকু আপনি অ্যাড্রেস করে আপনি ম্যানেজমেন্ট করতে হবে, তেলের ম্যানেজমেন্ট। আপনি দরকার হলে ঠিক আছে, আপনি সব বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপনি কৃষি কাজে যদি প্রায়োরিটি আছে, আপনার 1 মাসের মধ্যে আপনার এই তেলটা আছে, আপনার কৃষি ক্ষেত্রে এতটুকু লাগবে, জনগণকে আপনি বলতে হবে, সব দলকে নিয়ে আপনি বলতে হবে, এখন আপনারাই বলেন আমরা কি কৃষি কাজকে জীবিত রাখবো, যে আমাদের অন্ন দেয়, আর সব বন্ধ রাখবো, যেই যেইগুলো বন্ধ রাখা দরকার আপনি বন্ধ রাখবেন। যেই যেই তেলের জিনিস ইমিডিয়েট প্রয়োজন নাই, সেগুলো আপনি, একটা ম্যানেজমেন্ট তো ভাই, আমি বারবার বলছি ম্যানেজমেন্ট, আপনি তো ম্যানেজার আমার দেশের, আপনি তো আমার ম্যানেজার। তো আমার কথা হচ্ছে, আপনাকে দায়িত্ব দিয়েছি ম্যানেজারের, আপনি যা যা সত্য আছে সেই সত্যটা আপনি, লুকানোর কোনো সুযোগ নাই। লুকিয়ে আপনি কি করবেন? জি। এই লুকানোর কারণেই তো অস্বস্তি, এই লুকানোর কারণেই তো ক্রাইসিস। তো আমি আপনার সাথে আজকে লাস্ট বারের মতো বলছি, এই ক্রাইসিস, ভয়াবহ ক্রাইসিস যদি 1 মাস থাকে, আপনি কৃষি ক্ষেত্রে যদি আপনি ফুড ক্রাইসিস হয়, সারা পৃথিবী এখন ফুড ক্রাইসিস চলছে, আপনি ফুড পাবেন না। আপনি দেখেন, এরপরে যদি আপনি ফুড পণ্য পরিবহন যদি একটু ব্যত্যয় ঘটে, আপনি নাগালের বাইরে চলে যাবে মানুষের, এবং সেখানে কি পরিমাণ কেওয়াস তৈরি হবে আপনাকে বুঝতে হবে।
কি পরিমাণ মজুদদারি তখন মাথাছাড়া উঠে মানুষের পকেট কাটবে এবং এটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। তারপরে আপনি এখন এই এই ফুয়েলের কারণে ইলেকট্রিসিটির বিষয় আছে। ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায়, যদি সবকিছু মিলিয়ে মানুষের এই যে মৌলিক যে চাহিদাগুলো মিনিমাম নিড, এগুলোতে যদি ব্যাপক বাধা আসে, তাহলে আপনি কোথায় যাবেন? আমি এই কথাগুলো বলছি আপনার শোয়ের মাধ্যমে, যদি কারো কানে যায় আশা করি, আমার মনে হয় এই ব্যাপারে সবচেয়ে বেশি অ্যাড্রেস করা উচিত। আর জুলাই সনদের ব্যাপারে তারেক সাহেব বলেছেন উনি মানবেন, বিএনপির অন্য আইনমন্ত্রীও বলেছেন, টোটো মানবেন। আশা করি শপথ না নিয়েও এই সংসদে আলোচনা করে এগুলার সব কিছুর সমাধান হবে। আর জুলাই সনদ আবার রিপিট করি 31 দফারই একটা ভার্সন জুলাই সনদ। তো সুতরাং আমি মনে করি যদি না মানেন, আপনি 31 দফা মানতে পারবেন না। 31 দফা না মানলে আপনি তো জাতির সাথে প্রতিশ্রুতি ভঙ্গকারী হয়ে যাবেন, এবং এই 31 দফা তো দিয়েছেন বহুকাল আগ থেকেই। তো আমি মনে করি, আমি একজন নাগরিক হিসেবে চাই আজকে এই দিবসে অন্তত প্রত্যাশা করি যে যেই জি। লক্ষ্যে শহীদ মুক্তিযুদ্ধ করেছে তাদের লক্ষ্য পূরণ হবে, বৈষম্য থাকবে না, বদমাশি খারাপি বদ কোনো কিছু থাকবে না, লুটেরা থাকবে না। থাকলেও অন্তত এই সরকার আমলে কমতে শুরু করবে। যদি আগে 100 থাকে, এই সরকার আমলে 80-তে নামবে। তারপরে সাধারণ মানুষ স্বস্তিতে থাকবে, সাধারণ মানুষ তাদের সড়কে নিরাপদ থাকবে, ঘরে নিরাপদ থাকবে, মিনিমাম নিরাপদ থাকবে, এবং তার পার্সোনাল প্রাইভেট লাইফে কেউ হস্তক্ষেপ করবে না। এই প্রাইভেট লাইফে নিজের ঘরে নিরাপদে থাকার যেই যেই বন্দোবস্ত দরকার সরকারের করার, তাই তারা করবে বিরোধী দলকে সাথে নিয়ে। আর বিরোধী দলও আশা করি সরকারের এইসব কর্মসূচি যদি না করে, নিজেরা কর্মসূচি দিয়ে সরকারকে প্রতিপালনে বাধ্য করার চেষ্টা করবে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে। আর কোনো কোনো জ্বালাও পোড়াও বা কোনো কিছু এখনই মাথায় আনা মনে করি ভালো হবে না বলে আমি মনে করি। আজকে যারা শুনছেন, আশা করি আপনারা সবাই ভালোর সাথে থাকবেন, একটা শপথ নিবেন, এই শহীদ দিবসে যে মেসেজগুলো দিচ্ছেন শুভেচ্ছা, শুভেচ্ছার সাথে একটা বিষয় আপনি বলবেন যে অন্তত অ্যাটলিস্ট একজনের উপকার করবেন। কমলাপুরে যে শুয়ে আছে ওই সিটিজেনকে জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি। ফুটপাতের নিচে যে শুয়ে আছে রাত্রি যাপন করে ঝড় বৃষ্টিতে, তাকে জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি। এই জিজ্ঞেসের মাধ্যমে স্বাধীনতার মানে সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছাবে, ফলপ্রসূ হবে আমাদের স্বাধীনতা অর্জন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা আবারও কাল অন্য কোনো বিষয় নিয়ে